করছি দেরিতে শুরু করার জন্য। আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, প্রায় 7 মিনিট দেরি হয়েছে বিকজ অফ টেকনিক্যাল ইস্যু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ফলের যে শীত, এই শীতকে আপনারা উপভোগ করছেন। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের যে বিষয় আছে তার মধ্যে আছে যে চরম আর্থিক সংকটে নিউ ইয়র্ক সিটি, মেয়র বিনা বেতনে মেয়র নিজেই বলছেন যে আমি বিনা বেতনে কাজ করব কিছুদিন। যুক্তরাষ্ট্রে তৈরি পরীক্ষামূলক করোনা ভ্যাকসিনে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এই বিষয়টি আলোচনা করব। যুক্তরাষ্ট্রে তারপরে নিউ ইয়র্ক সিটি স্কুল খুলেছে, দূরশিক্ষণের লক্ষণীয় বিষয় ও অভিভাবকদের করণীয়, এই বিষয়টি আলোচনা করব এবং সেন্সাস এই বিষয়ে। এছাড়া ফলে আমাদের কি ধরনের শারীরিক সুস্থতার জন্য কি ধরনের এক্সারসাইজ দরকার সেই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা আলোচনা যুক্ত হয়েছেন তাদের মধ্যে আছেন ডক্টর মাসুদুল হাসান, আমাদের সাথে আছেন ডক্টর ইমরুল কবির, আমাদের সাথে আছেন কমিউনিটি নেতা এবং আলামিন মসজিদের প্রেসিডেন্ট জনাব জয়নুল আবদিন, আর আছেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক জনাব নাজবুল আহসান। একটু পরে যোগ দেওয়ার কথা আছে আমাদের সাথে নিউ ইয়র্ক সিটি স্কুলের টিচার অ্যাসিস্ট্যান্ট রূপা খানম, একটু পরে যোগ দেবেন। আমরা প্রথমে যাব দিনের আপডেট জানার জন্য জনাব নাজবুল হাসানের কাছে। জনাব নাজবুল হাসান। ফেসবুক কি গেছে? ফেসবুকে কি গেছে? জি, ফেসবুক গেছে। জি, ওকে, থ্যাংক ইউ। জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরি একটু দেরি হয়ে গেছে, তাহার অবশ্য বলে নেই, আমার কারণে একটু দেরি হয়েছে। সেটি হচ্ছে যে আমাকে জুম সফটওয়্যারটা আবার ডাউনলোড করতে হয়েছে এবং ইনস্টল করতে হয়েছে। দ্যাট টুক সাম ফিউ মিনিটস, আমি সরি একটু। যাই হোক, মোটামুটি আজকে যে বিশেষ খবরটা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা সবাই এখন একটা জিনিস ভাবি যে যুক্তরাষ্ট্রের সব জায়গায় সংক্রমণ বাড়ছে, কিন্তু নিউ ইয়র্কে কেন এত কম আছে। এবং এটা নিয়ে আজকে গভর্নর কুমো লং আইল্যান্ডে গিয়েছিলেন এবং তিনি ছোট্ট একটি বোটের উপরে বসে সাংবাদিক সম্মেলন করেছেন এবং কথাবার্তা বলেছেন। এবং তিনি সেখানে যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে আমেরিকার সব জায়গায় সংক্রমণ নিয়ে মানুষ অস্থির, কিন্তু নিউ ইয়র্কে আমরা স্বস্তিতে আছে। এটা কিভাবে সম্ভব? এটা গভর্নর বলেছেন যে উনি কৃতিত্ব দিয়েছেন নিউ ইয়র্কবাসীকে, কিন্তু মূল কথাটা যেটা সেটি আজকে কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির হেলথ ডিপার্টমেন্ট থেকে এটা জানানো হয়েছে। তাদের যে ব্যাপারটি হেলথ ডিপার্টমেন্ট রয়েছে তারা আজকে গবেষণা করে বলেছে যে নিউ ইয়র্ক শহরে এই মাস্ক ব্যবহার এবং এই সোশ্যাল ডিস্টেন্সিং যতখানি সম্ভব এটা মেনটেন করার কারণে এই ভাইরাসকে 70%, শতকরা 70% সংক্রমণটা রোধ করা সক্ষম হয়েছে তাদের পক্ষে। এবং এটি একটি খুবই উল্লেখযোগ্য বিষয় এবং এই বিষয়টা এই জন্য আমি উল্লেখ করতে চাচ্ছি আরো একটি কারণে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের যিনি প্রধান আমেরিকার, সেই রবার্ট রেডফিল্ড আজকে বলেছেন যে আমেরিকাতে মানুষ, সমগ্র আমেরিকায় যদি মানুষ 6 to 12 উইকস 6 থেকে 12 সপ্তাহ মাত্র এই মাস্ক ব্যবহার করে শক্তভাবে, তাহলে আমেরিকাতে সংক্রমণকে অনেক কমিয়ে ফেলা সম্ভব। এবং এটি উনি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান বলেছেন। যদিও গতকালকে আমরা একটা খবরে বলেছিলাম যে সিডিসি এবং এফডিএ, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোকে এখন আর মানুষ, যুক্তরাষ্ট্রের মানুষ তেমন ক্রেডিবল সংগঠন বলে মনে করে না। কিন্তু তা সত্ত্বেও রবার্ট রেডফিল্ড আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের মানুষ যদি মাস্ক ব্যবহার করে বা 6 থেকে 12 সপ্তাহ, তাহলে যুক্তরাষ্ট্রের সংক্রমণ অনেক কমানো সম্ভব। এবং তার একটি উদাহরণ হচ্ছে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট, এবং যেখানে এখন সংক্রমণ গড়ে 1%, এবং কোনো তারা 1% থেকে অনেক কম। যেমন গত পরশুদিন নিউ ইয়র্ক সিটিতে 1%-এর নিচে ছিল, 0.87। তো আমি একটু হিসাবটা দিয়ে শুরু করি। মেয়র আজকে বলেছেন যে হিসাব আমাদের কাছে, সেটি নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতাল থেকে নেওয়া এবং সেটি একদিনের পুরনো যদিও, বাট এটি আমাদের কাছে নিউ ইয়র্ক সিটির লেটেস্ট। সেটি দেখা যাচ্ছে যে গত পরশুদিন নিউ ইয়র্ক সিটিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 75 রোগী, যাদের ভিতরে 12% ছিলেন কোভিড পজিটিভ চিহ্নিত। এবং কোভিড কেস গত এক সপ্তাহের গড়পড়তার হিসাবে, দৈনিক গড়পড়তা অর্থাৎ এক সপ্তাহের টোটাল কেসগুলোকে ধরে সেখানে একদিন 7 দিয়ে ভাগ করে ডেইলি গড়পড়তার হিসাব বের করা হয়। তাতে দেখা যাচ্ছে গত পরশুদিন 277 জন রোগী ছিলেন কোভিড-19 আক্রান্ত সমগ্র নিউ ইয়র্ক সিটিতে, যেটা এর আগের দিন ছিল
জন। এবং আমরা জানি নিউ ইয়র্ক সিটির একটি মডেল তৈরি করা হয়েছে, সেটাতে বলা হয়েছে যে 550-এর উপরে গেলেই সেটি বিপদসীমা, অতএব আমরা বিপদসীমার অর্ধেক অবস্থানে আছি বলা যায়। এবং টেস্টিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটি গত পরশুদিন বেশ অগ্রগতি, বেশ সন্তোষজনক সংখ্যায় এসেছে, সেটি হচ্ছে 0.87%, এবং যেটি আগের দিন ছিল 1%। যাই হোক, নিউ ইয়র্ক স্টেটের খবরটা একটু বলি। গভর্নর যেটি বলেছেন যে স্টেটে 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেই নিউ ইয়র্ক স্টেটে, যেটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংক্রমণ দমনের ক্ষেত্রে, সংক্রমণ রোধ করার প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সফল স্টেট হিসাবে পরিচিত, সেই নিউ ইয়র্ক স্টেটে গতকাল টেস্ট করা হয়েছে 75,087 পিপলকে, এবং যেখানে পজিটিভ চিহ্নিত হয়েছেন মাত্র 652, যেটি 0.87%। এর আগের দিন ছিল 1%। এবং আপনারা জানেন যে গত প্রায় 39 দিন নিউ ইয়র্ক স্টেটে এই টেস্টিং এ, COVID-19 এর টেস্টিং এ পজিটিভ চিহ্নিত হওয়ার সংখ্যা 1% কিংবা তার নিচে লাগাতার একটানা চলে আসছে। এবং গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটের হাসপাতালে ভর্তি ছিলেন 483 জন, যেটি এর আগের দিন ছিলেন 481। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, গতকাল নিউ ইয়র্ক স্টেটে 4 জন মানুষ প্রাণ হারিয়েছেন COVID-19 আক্রান্ত হয়ে, এর আগের দিন ছিলেন 11 জন। আজকে সাংবাদিক সম্মেলন ঠিক নয়, উনি নিউ ইয়র্ক স্টেটের কয়েকজন সিনিয়র অফিসিয়ালকে নিয়ে লং আইল্যান্ড গিয়েছিলেন, সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলেছেন সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে এক সময় 500 বেশি টেস্ট করা সম্ভব হতো না COVID-19 সেই নিউ ইয়র্ক স্টেটে, সমগ্র স্টেটে এখন গড়ে প্রতিদিন 75,000-এরও বেশি টেস্ট করা হচ্ছে। কোনো দিন সেটি 1 লাখ টেস্ট অতিক্রম করছে। গড়ে 75,000 এখন টেস্ট হচ্ছে, এবং পৃথিবীর কোনো জায়গাতেই, যুক্তরাষ্ট্রের কোনো স্টেট, কোনো শহর, পৃথিবীর কোনো জায়গাতেই একদিনে এত বেশি সংখ্যক টেস্ট গ্রহণ করা হয় না। এর পাশাপাশি আরেকটি খবর হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের যে সিটির টেস্ট ক্যাপাসিটিকে আরেকটু বাড়ানোর জন্য আজকে আরেকটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে। যে নিউ ইয়র্ক সিটিতে অনেকেই অভিযোগ করতেন যে টেস্টের রেজাল্ট পেতে কখনো কখনো 5 দিন 6 দিনও লেগে যায়, যেটি অনেক সময় পুরনো হয়ে যায়, কাজে আসে না টেস্টের রেজাল্ট। আজকে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে একটা ঘোষণা এসেছে, আমরা পেয়েছি, দেখা যাচ্ছে যে ডেডিকেটেড ল্যাব তৈরি নিউ ইয়র্ক সিটি আজকে স্থাপন করেছে নিউ ইয়র্ক সিটির নিজস্ব চেষ্টায়। এবং সেটা হচ্ছে যে সেই টেস্টে নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করেন, যাদের আইডিতে নিউ ইয়র্ক সিটির অ্যাড্রেসটা থাকবে, তারা 24 থেকে 48 ঘন্টার ভিতরে এই রেজাল্টটি পেয়ে যাবেন, তাদের পিসিআর টেস্টের রেজাল্ট, যেটি অনেক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং নিউ ইয়র্ক সিটি আজকে সেই ল্যাবটি প্রতিষ্ঠা করছে এবং সেটি কার্যকর করা শুরু করছে। নামটি হচ্ছে প্যান্ডেমিক রেসপন্স ল্যাব, এবং এটি ম্যানহাটনে, এবং সেটি রোবোটিক্স এর মাধ্যমে এই ল্যাবটি পরিচালনা করা হয়। এবং এটি আমি একটু আগেই বলেছি যে 24 থেকে 48 ঘন্টার ভিতরে রেজাল্টটি পাওয়া যাবে। এবং এটি অনেক ক্ষেত্রে স্কুলে যারা যাবেন, স্কুলের শিক্ষক এবং ছাত্র, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হবে। তবে নিউ ইয়র্ক সিটি রেসিডেন্টের জন্য অগ্রাধিকার থাকবে, এবং নিউ ইয়র্ক সিটি রেসিডেন্টরা 24 থেকে 48 ঘন্টার ভিতরে রেজাল্টটি পেয়ে যাবেন। আজকে গভর্নর আরেকটি কথা বলেছেন যেটা আমাদের অনেকের জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা এখনো হেলথ ইন্স্যুরেন্স করেননি, যাদের কোনো, এবং আপনারা জানেন যে নিউ ইয়র্ক স্টেটে খুবই কম ফিতে ইন্স্যুরেন্স করা যায়, অনেক ক্ষেত্রে ফ্রিতে ইন্স্যুরেন্স আছে নিউ ইয়র্ক স্টেটের যে ইন্স্যুরেন্স প্রোগ্রামগুলো, হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রামগুলো। এবং মাসে যাদের পক্ষে ফ্রি হেলথ পাওয়া সম্ভব না, যাদের আয়ের কভার করে না ফ্রি হেলথ, তারা মাসে ন্যূনতম $20 দিয়েও হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন। সেই ব্যবস্থা নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। এবং সেই জন্য আজকে গভর্নর যে কথাটি বলে, যে ঘোষণা দিয়েছেন, তাতে হচ্ছে যে যারা এই স্পেশাল হেলথ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে এনরোলড হতে চান, তাদেরকে আগামী ডিসেম্বর 31 তারিখের মধ্যে তা হতে হবে। এবং যাদের সমস্ত হেলথ নিউ ইয়র্ক বাসীর এখনো হেলথ ইন্স্যুরেন্স নেই, তারা সেই আবেদনটি করতে পারেন। এবং এই আবেদনটির জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 1-855-355-5777। আমি আবারও বলছি, যারা হেলথ ইন্স্যুরেন্স পেতে চান, যাদের হেলথ ইন্স্যুরেন্স নাই এখনো, তারা এই নম্বরে ফোন করুন, 1-855-355-5777। এবং এটি খুবই উপযোগী একটা ব্যবস্থা, বিশেষ করে এই প্যান্ডেমিকের সময় হেলথ ইন্স্যুরেন্স বিহীন অবস্থায় থাকাটা কোনোভাবেই নিরাপদ নয়।
আরেকটি কথা গভর্নর আজকে বলেছেন যে সেন্সাসের ব্যাপারে তিনি অবশ্য আশাব্যঞ্জক একটি খবর দিয়েছেন। যদিও সেন্সাসের আর প্রায় মাত্র 15 দিন অফিসিয়ালি বাকি আছে, যদিও এখনো বলা মুশকিল যে হয়তো এটা এক্সটেন্ডেড হতে পারে, সম্ভাবনা রয়েছে। কংগ্রেস চেষ্টা হচ্ছে যে এটিকে আরো 1 মাস বাড়ানোর জন্য, এবং একটি আদালতের নির্দেশনাও আছে এই ব্যাপারে। মোটামুটি তার সত্ত্বেও অফিসিয়ালি সেপ্টেম্বরের 30 তারিখ সেন্সাস শেষ হয়ে যাচ্ছে, আদমশুমারি গণনা। কিন্তু গভর্নর আজকে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো যেটি বলেছেন তাতে দেখা যাচ্ছে যে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 93.4%, এটি গভর্নরের তথ্য, কিন্তু 93.4% অফ নিউ ইয়র্কার্স হ্যাভ ফাইলড আউট সেন্সাস, অর্থাৎ 93.4% নিউ ইয়র্কবাসী সেন্সাসের ফর্ম পূরণ করেছেন। বাকি 6%-এর চাইতে কিছু বেশি বাকি আছে। তারা আশা করছেন যে সমগ্র নিউ ইয়র্কবাসী, নিউ ইয়র্কে এটা 98 to 99% হয়তো পূরণ করা সম্ভব হবে। কারণ আমরা জানি যে নিউ ইয়র্ক সিটি আমরা লক্ষ্য করছি, এবং বেশ কিছু বাংলাদেশি সংগঠনও এ ব্যাপারে এগিয়ে এসেছেন যাতে বেশিরভাগ যতখানি সম্ভব মানুষকে কাউন্ট করা যায়, আদমশুমারিতে অন্তর্ভুক্ত করা যায়। আরেকটি জিনিস যেটি বলার চেষ্টা করছি যে সেটি হচ্ছে যে তাহের একটু আগে সেটা বলেছে, আমি উল্লেখ করি বলি যে আপনারা জানেন নিউ ইয়র্ক সিটি তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে, এবং বাজেটে তাদের প্রায় $9 বিলিয়ন ঘাটতি রয়েছে। এবং এই ঘাটতি মোকাবেলায় উদ্যোগগুলো, বিভিন্ন উদ্যোগ এখনো তেমন সফল কাম না হওয়ার পরিপ্রেক্ষিতে আরো বেশি মানুষকে সচেতন করার জন্য এই বিষয়ে, এবং মানুষকে আরো বেশি ইনফর্ম করার জন্য একটা প্রচেষ্টা হিসাবে মেয়র আজকে একটি কথা বলেছেন যে তিনি নিজে বিনা বেতনে কাজ করবেন, ফার্লোতে চলে যেতে চান। শুধু তিনি নয়, তার অফিস, মেয়রের যে অফিস আছে সেই অফিসের সকল কর্মচারী ফার্লোতে যাবেন। তবে তারা অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের ভিতরে কোনো একটি সপ্তাহে সেই ফার্লোটি কাটাবেন। সেই সময় তারা কোনো বেতন নেবেন না, এবং এর ফলে নিউ ইয়র্ক সিটির 890 মিলিয়ন ডলার সেভ হবে বলে মেয়রের এস্টিমেট থেকে বলা হয়েছে। এবং এটি তিনি আশা করছেন যে এটি আরো অন্যান্য ডিপার্টমেন্টও হয়তো একই পদ্ধতি গ্রহণ করা হবে। তবে আমরা জানি যে মেয়র বলেছিলেন যে কোনো রকম অর্থনৈতিক সাপ্লিমেন্টার ইনকাম না আসলে হয়তো 22,000 কর্মচারীকে নিউ ইয়র্ক সিটির ফার্লোতে, অর্থাৎ বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে হতে পারে। আর সেই বিষয়টি এখনো ঝুলে আছে। তারা চেষ্টা করছেন, নিউ ইয়র্ক স্টেটের সিনেটর এবং অ্যাসেম্বলিম্যানরা প্রস্তাব পাশ করে নিউ ইয়র্ক সিটিকে ক্রেডিট গ্রহণের একটি সুযোগ দেওয়া হবে, যেটি সেপ্টেম্বর 11-এর পর তৎকালীন সিটি প্রশাসনকে দেওয়া হয়েছিল। সেই ব্যাপারটি এখনো চূড়ান্ত কিছু ফয়সালা হয়নি, তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতর হয়তো হবে। যদি না হয় অক্টোবরের 1 তারিখ থেকে 22,000 কর্মচারীরা ধাপে ধাপে তাদের সেই ফার্লো চিঠিটা পেতে শুরু করবেন। আজকে আরেকটি খবর স্কুলের ব্যাপারে, আর সেটি হচ্ছে যে স্টাফ শর্টেজের কারণে, অর্থাৎ কর্মী সংকটের কারণে, টিচার সংকট সহ বিভিন্ন সাপোর্ট স্টাফ সংকটের কারণে নিউ ইয়র্ক সিটিতে আপনারা জানেন যে নতুন ভাবে একটি শিক্ষা পদ্ধতি যেটাকে হাইব্রিড এডুকেশন মডেল বলা হয়, আর সেটাতে স্টুডেন্টরা কয়েকদিন ফিজিক্যালি স্কুলে যাবে, আবার কয়েকদিন বাসা থেকে রিমোট লার্নিং এ লেখাপড়া করবে। তার একটি পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে, এবং 16 তারিখ থেকে সেটি শুরু হয়েছে প্রবর্তন, 21 তারিখ থেকে স্কুলে যাওয়া শুরু হবে। কিন্তু সেইটি এখন যেদিন তারা স্কুলে যাবেন না সেদিন তাদের বাসায় লাইভ এডুকেশন হয়তো বা সম্ভব হবে না। আর কারণ এটি একটি আর্থিক সংকট, এবং শুধু তাই নয়, তার কারণে ডেইলি ইনস্ট্রাকশন সংগ্রহ দেওয়ার জন্য যে ধরনের ইনস্ট্রাক্টরের প্রয়োজন, যে পরিমাণ, সেই পরিমাণ ইনস্ট্রাকশন তারা এখনো জোগাড় করতে পারেনি, যাকে তারা স্টাফিং ক্রাঞ্চ বলতেছেন, তথ্য দিয়েছেন। সেই কারণে হয়তো যে কয়দিন তারা স্কুলে যাবেন না সেই কয়দিন তাদেরকে বাসায় অনলাইন এডুকেশন দেওয়া হয়তো বোর্ড অফ এডুকেশনের পক্ষে সম্ভব হবে না। এই ঘোষণাটি আজকে এসেছে। আর একটা কথা, আজকে ভ্যাকসিনের ব্যাপারে একটা কথা বলে রাখি। আপনারা জানেন যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি ট্রায়াল বন্ধ রাখা হয়েছিল, সেই ভ্যাকসিনটি ট্রায়াল পুনরায় চালু হয়েছে, এবং মডার্না, যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না এবং ফাইজার অক্টোবরের ভিতরে, অক্টোবর শেষ হওয়ার আগেই তাদের ভ্যাকসিনের অবস্থাটি সকলকে অবহিত করবেন। কিন্তু আজকে আরেকটি খবর যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে যখনই এই ভ্যাকসিন ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের FDA এর অনুমোদন লাভ করবে, যেদিনই সেটা করুক না কেন, তারা ডেটটি আগে বলার চেষ্টা করছে না, করেন অনেক, আর সেদিন থেকে 24 ঘন্টার ভিতরে
যারা আমেরিকান জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা চূড়ান্ত করছেন, কিভাবে তারা সেই ভ্যাকসিনটি পৌঁছাবেন আমেরিকানদের কাছে। এবং আরেকটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে এই ভ্যাকসিন গ্রহণে আমেরিকানদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। যুক্তরাষ্ট্র সরকার এই ভ্যাকসিন এর সমস্ত অর্থ বহন করছেন এবং এই জন্য কেয়ারস একটা বরাদ্দ রাখা হয়েছিল। ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ইতিমধ্যেই কয়েক বিলিয়ন ডলার ড্রাগ কোম্পানিগুলোকে ইতিমধ্যেই প্রদান করেছেন অগ্রিম হিসাবে। অতএব করোনা ভাইরাসের ভ্যাকসিন যখনই আবিষ্কৃত হবে আমেরিকানদের জন্য সেটির কোনো মূল্য থাকবে না, অর্থাৎ ফ্রি এটি দেওয়া হবে এই কোভিড-19 এর ভ্যাকসিনকে। আরেকটি কথা হচ্ছে আজকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলি এবং লিলি একটি ঘোষণা দিয়েছে, তারা হচ্ছে যে অ্যান্টিবডি ট্রিটমেন্টের যে কথাটি আমরা বলছিলাম, তারা গবেষণা করে একটা জানিয়েছে যে মনোক্লোনাল, এটা একটা মেডিকেল টার্ম, মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট দিয়ে তারা বেশ সাফল্য অর্জন করেছেন এবং তারা দেখেছেন যে লোয়ার লেভেলে যদি সংক্রমণের প্রাথমিক পর্যায়ে যদি এই ট্রিটমেন্টটি দেওয়া সম্ভব হয়, যেটাকে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট বলা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই সেটি সাফল্য অর্জন করছে এবং অনেক কম সময় হসপিটালেও কম সময় থাকার সম্ভাবনা রয়েছে সেটিতে। সেই ট্রিটমেন্টটা তারা দিচ্ছেন, যেটা অ্যান্টিবডি ট্রিটমেন্ট। আজকে আরেকটি খবর হচ্ছে স্টিমুলাসের ব্যাপার। আপনারা জানেন যে 18 তারিখ শুক্রবার নিউ ইয়র্ক স্টেটের যে সমস্ত মানুষ আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেতেন, $600 প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট পেতেন জুলাই মাসের শেষ সপ্তাহে, যেটি বন্ধ হয়ে গেছে, তাদের জন্য $300 যে লস্ট ওয়েজ হিসাবে যে টাকাটি অর্থটি দেওয়ার কথা ছিল, সেটি 18 তারিখ শুক্রবার থেকে কার্যকর হচ্ছে। সেটি আপনারা সবাই ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া শুরু করবেন। যারা ইতিমধ্যেই যারা পাবেন তারা ইতিমধ্যেই চিঠিও পেয়েছেন, টেক্সট মেসেজও পেয়েছেন, ইমেলও পেয়েছেন, আবার কেউ কেউ ইমেলও পেয়েছেন যাদেরকে হয়তো বা তারা প্রথমে কোয়ালিফাই করছেন না, তাদেরকে একটি আবেদন করতে হবে সেটা কোয়ালিফাই করার জন্য। যদিও সেই আবেদনের সময় গতকাল মঙ্গলবার সেটি শেষ হয়ে গেছে, কিন্তু তবুও তারা নিউ ইয়র্ক স্টেট আনএমপ্লয়মেন্ট ডিভিশনের সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ মিস করে থাকেন। বাট 18 যারা পাওয়ার কথা নির্ধারিত তারা 18 তারিখ থেকে চাপ পাবেন। এবং আজকে একটি আশাব্যঞ্জক খবর, যদিও ঠিক সেইভাবে এটাকে আশাব্যঞ্জক এখনো বলা মুশকিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে তিনি যে সমস্ত রিপাবলিকান সিনেটররা এই নতুন করে স্টিমুলাস দেওয়ার বিরোধিতা করছেন, আর তিনি তাদেরকে বলেছেন একটু নমনীয় হওয়ার জন্য। এবং তিনি মনে করছেন যে তারা যে স্টিমুলাস প্যাকেজের কথা বলছেন, যেটি রিপাবলিকানরা কোনোভাবেই রাজি হচ্ছেন না। 50 জন ডেমোক্রেট, আপনারা জানেন রিপাবলিকান এবং 50 জন ডেমোক্রেট মিলে হাউসের একটি কমিটি ককাস গতকাল যে বিলের কথা বলেছে, যা একটু বাড়িয়ে সেটা 1.3 ট্রিলিয়ন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন করেছেন। তিনি রিপাবলিকান সিনেট নেতৃত্বকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন তারা যেন আরেকটু অধিক হারে অধিক বাজেটের এই বিলটি পাশ করেন, অধিক বরাদ্দের এই বিলটি তারা যেন বিবেচনা করেন। তিনি তাদের রিকোয়েস্ট করেছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের মানুষের কোভিড-19-এ আরো সহযোগিতার প্রয়োজন। আর দেখা যাক, রিপাবলিকান সিনেট নেতৃত্ব এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন যে তারা একটু নমনীয় হোক, তাদের নমনীয় অবস্থানটা একটু নমনীয় হোক। তাদের নমনীয়তার অভাবেই এবং রিপাবলিকান ডেমোক্রেটরা কোনোভাবেই একটি সংকুচিত বিল সমর্থন করছেন না, সেই জন্য কোনো স্টিমুলাস বিলই পাশ হয়নি। আরেকটি ব্যাপার শেষ করার আগে যে কথাটি বলতেছিলাম, আজকে একটি যারা বাড়ি কিনবেন কিংবা বিভিন্ন ধরনের ঋণ করবেন তাদের জন্য একটি সুখবর, সেটি হচ্ছে যে ফেডারেল রিজার্ভ অফিসিয়ালরা আজকে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রে ইন্টারেস্ট রেট 0% কাছাকাছি থাকবে 2023 সাল পর্যন্ত। তার সম্ভাবনা এখন বেশ। যাই হোক, আপাতত এইখানেই শেষ করি, পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দেয়ার ইজ এ লট অফ নিউজ টুডে। আমরা আশা করি দর্শকরা আমাদের সাথেই থাকবেন। আমরা এ পর্যায়ে ইমরুল আপনার কাছ থেকে ব্রিফলি জানতে চাই, তারপরে একটা ব্রেকে যাব, ব্রেকের পর পুরো ডিটেইল জানবো। আগে কি বলবেন এটা একটু ব্রিফ বলেন আপনি। অবশ্যই তাহের ভাই, অনেক ধন্যবাদ। তো দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফল প্রিভেনশন। সেপ্টেম্বর হচ্ছে ফল প্রিভেনশন মান্থ। তো আজকে আমরা ফল প্রিভেনশন বা পড়ে যাওয়ার থেকে যে প্রিভেনশনটা সেটা নিয়ে কথা বলবো। খুবই জরুরি একটা টপিক, আপনাদের সাথে ডিটেইলস কথা হচ্ছে কিছুক্ষণ পরেই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মাসুদুল হাসান, আপনি কি একটু বলবেন যে আপনি কি বলবেন? একটা ব্রেকে যাবো আমরা, এর আগে আপনার কাছে শুনতে চাই জাস্ট 1 মিনিটে যে আপনি কি বলতে চান। আপনার সাউন্ড আনমিউট করেন।
ধন্যবাদ তাহের ভাই। আজকের বিষয় যেটি হলো সেটা সংক্ষেপে main বলেন, দুটো আগে জিনিস, পরে পরে একটা ডিটেইলস হচ্ছে যাবো, আগে সংক্ষেপে বলতে চান ভ্যাকসিন বলেন। নিয়ে কথা, আর একটা হচ্ছে অ্যান্টিবডি নিয়ে কথা। এই দুটি কথা আমি বলবো আজকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা জানেন যে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ। তারপরে আমরা সেন্সাস নিয়ে কথা বলবো, জয়নাল আবেদিন এবং রূপা খানম আমাদের সাথে আছেন, যে আপনাদের বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, বাচ্চাদের কিভাবে হোমে বাসায় থেকে পড়াশোনা টেক কেয়ার করবেন, এই বিষয়টি তিনি পরামর্শ দেবেন। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরবো, আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। আপনারা আমাদের সাথে আছেন এবং অনুষ্ঠানটি দেখছেন। আমরা এখন জানবো যে এই যে ফল সিজন শুরু হচ্ছে, ফল সিজনে বিশেষ করে আমাদের যারা বয়স্ক যারা আছেন ঘরের মধ্যে, তাদেরকে আমরা কিভাবে টেক কেয়ার করব, তারা পড়ে গিয়ে কি ধরনের বিপদের সম্মুখীন আমরা হতে পারি বা এটা থেকে কীভাবে আমরা বেঁচে যেতে পারি, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনা যোগ দিচ্ছেন ডক্টর ইমরুল কবির। ডক্টর ইমরুল। থ্যাংক ইউ তাহের ভাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় ফল প্রিভেনশন বা পড়ে যাওয়ার থেকে যে প্রতিরোধ, সেই ব্যাপারটা। তো আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি? সো ফল প্রিভেনশনটা ফার্স্ট অফ অল এটা জানার জন্য কেন প্রয়োজন, কারণ প্রতি বছর আমেরিকাতে 25,000 বয়স্ক মানুষ মারা যায় শুধুমাত্র পড়ে যাওয়ার ফলে, অ্যাক্সিডেন্টালি। এই বছর 65 এন্ড আপ, যাদের বয়স 65 এবং বেশি, তাদের 3 জনের মধ্যে একজন পড়ে যাবে। যাদের বয়স 80 বছরের উপরে, তাদের 2 জনের মধ্যে একজন পড়ে যাবে। পড়ে গেলে কি হয়? পড়ে গেলে সবচেয়ে মেইন প্রবলেমটা হচ্ছে ফ্র্যাকচার। সাধারণত ফ্র্যাকচার হয় হিপে। এটা মহিলাদের বেলায় খুব বেশি কমন, দ্বিগুণ কমন। এছাড়া মাথায় যদি ইনজুরি হয় তখন এটাকে বলে ট্রমাটিক ব্রেন ইনজুরি, এবং সেটা তার লাইফ চেঞ্জিং একটা ব্যাপার। কারণ হচ্ছে এই ফ্র্যাকচার থেকে বা এই মাথার আঘাত থেকে সে কিন্তু পার্মানেন্টলি ডিসেবলড হয়ে যেতে পারে। যেই মানুষটা আজ পর্যন্ত হাঁটাচলা করত, একা একা সব কাজ করত, সে কিন্তু বিছানায় পড়ে যেতে পারে, হুইল চেয়ারে পড়ে যেতে পারে। তখন সে ফিজিক্যালি প্রবলেম মানে ডিসেবলড হয়ে যাচ্ছে, সে কিন্তু তখন সাইকোলজিক্যালি ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এবং ফিনান্সিয়ালি তার ফ্যামিলি কিন্তু সাফার করছে। তার জন্য কিন্তু তার ফ্যামিলি যেহেতু তাকে টেক কেয়ার করছে, তারা কিন্তু কোনো না কোনো ভাবে সাফার করছে। তো এই জন্য আমাদের জানতে হবে যে আমাদের পড়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে খুবই সতর্ক হতে হবে এবং ডক্টরের সাথে কথা বলতে হবে। এখন যদি আপনাদের বাসার কারো প্রিয়জনদের, বয়স্কদের যদি দেখেন যে কখনো তারা বলে যে প্রায় আমার মাথায় চক্কর দেয়, বাথরুম থেকে বসা থেকে দাঁড়ানোর সময়, সোফা থেকে বসা থেকে দাঁড়ানোর সময়, শোয়ার থেকে ওঠার সময়, বা হঠাৎ করে বাইরে হাঁটা চলার সময়, জানাতে হবে ফ্যামিলি মেম্বারকে। এটার জন্য চিকিৎসা নিতে হবে। হঠাৎ করে বলতে পারে যে আমার চোখ ঘোলা হয়ে যায়, আমি ব্যালেন্স হারাই ফেলাই। তো এই জিনিসগুলো কেন কেন হয় আমি কয়েকটা কারণ বলবো। নাম্বার 1 হচ্ছে মেডিকেশনস। যখন আপনি অনেক ধরনের ওষুধ একসাথে খাচ্ছেন, সেটার আপনার যখন মিক্স আপ করছেন মেডিকেশনস, সেটার কমপ্লিকেশনস হিসাবে এটা হতে পারে।
যেরকম মনে করেন অ্যান্টি ডিপ্রেসিভ মেডিসিন, অনেকেই রাত্রে ঘুম হয় না, বয়স্কদের ঘুমের একটা খুব বড় সমস্যা, তখন কিন্তু তারা ঘুমের ওষুধ খাচ্ছে। এছাড়াও যখন তারা প্রেশার ওষুধ খাচ্ছে বা তারা ব্যথার ওষুধ খাচ্ছে যেরকম মেলক্সিক্যাম, তখন বা মাথা ঘুরানোর ওষুধ যেরকম ম্যাকলিজিন, তখন কিন্তু ঘুম ঘুম ভাব থাকে, তখন কিন্তু তাদের ব্যালেন্স হারানো বা পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া হচ্ছে চোখের প্রবলেম। চোখের প্রবলেমটা বয়স্কদের বেলায় খুব কমন, কোনো না কোনো চোখের প্রবলেম থাকে কারো না কারো। এখন সেই ক্ষেত্রে আপনার চোখের জ্যোতি যদি পরিবর্তন না হয়, তারপরেও নিয়ম হচ্ছে প্রতি বছরে একবার করে হলেও আপনাকে মাস্ট চোখের ডাক্তার দেখাতে হবে। সমস্যা না থাকলেও দেখাতে হবে, কারণ সমস্যা হয়ে যেতে পারে 1 বছরে। এইটা একটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে হোম হ্যাজার্ড। তার মানে হচ্ছে কি, বাসার মধ্যে তার এলোমেলো ছোট খেলনা, ফ্লোরে জিনিসপত্র রাখা, ফার্নিচার এলোমেলো রাখা, বাসায় পর্যাপ্ত পরিমাণ আলো না থাকা, সিঁড়িতে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকা, বাথরুমে আপনার আলো না থাকা, বাথরুমে ফ্লোরে পানি থাকা, এই সমস্ত ব্যাপার কিন্তু তখন আপনার রিস্ক বাড়ায় পড়ে যাওয়ার। একবার যদি পড়ে যান বাসায় বা বাইরে, তখনই কিন্তু আপনার ফ্র্যাকচার হয়ে যেতে পারে এবং আপনি তখন ডিসেবল হয়ে যেতে পারে। এরপরে একটা পয়েন্ট হচ্ছে উইকনেস। যদি আপনার পায়ে দুর্বল থাকে, কোমরে দুর্বলতা থাকে, কেন থাকতে পারে? কারণ যদি আপনার আর্থ্রাইটিস থাকে, কোমর ব্যথা থাকে, স্ট্রোক হয়ে থাকে, পার্কিনসন স্ট্রোক থাকে, অন্যান্য সমস্যা থাকে, আপনি যদি খুব বেশি নাড়াচাড়া না করেন, তখন কিন্তু বয়সের সাথে সাথে একটা দুর্বলতা তৈরি হয়, তখনই কিন্তু আপনার ব্যালেন্স হারায় যাওয়ার সম্ভাবনা বাড়ে, যেহেতু আপনার পায়ের শক্তি কম, ব্যালেন্স কম। আর 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যদি আপনার পার্শ্ব অন্যান্য রোগ থাকে, যেরকম ফর এক্সাম্পল পার্কিনসন্স রোগ। পার্কিনসন্স রোগে মানুষের শরীর শক্ত হয়ে যায়, মানুষের ট্রেমর হয়, ব্যালেন্সের প্রবলেম হয়। এছাড়াও অন্যান্য নিউরোলজিক্যাল রোগ, যেরকম ফর এক্সাম্পল স্ট্রোক হওয়া, আগে যাদের স্ট্রোক হয়েছে তাদের এই সমস্যা হতে পারে। যারা ছড়ি নিয়ে হাঁটাচলা করে, যাদের আর্থ্রাইটিস থাকে কোমরে বা হাঁটুতে, তাদেরও কিন্তু ব্যালেন্স পোর থাকে। তো এই 5টা পয়েন্ট যদি আপনার থাকে, অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন। যদি আপনার ফ্যামিলিতে এই ধরনের কারো সমস্যা থাকে, সব সময় খেয়াল রাখবেন যে আপনি ফোনটা সাথে রাখবেন। বাথরুমে যদি আপনি পড়ে যান, সিঁড়িতে যদি আপনি পড়ে যান, রাস্তায় যদি আপনি পড়ে যান, আপনাকে জানতে হবে কাকে কল দিতে হবে, সেটা আপনাকে খুব ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে। এখন এটার চিকিৎসা অনেক রকমের, সেই চিকিৎসার জন্য আপনি ডক্টরের সাথে কথা বলবেন। এখন যদি চোখের প্রবলেম হয়, চোখের চিকিৎসা করাতে হবে। মাথা ঘুরানোর ডিজিনেস বা ভার্টিগো থাকে, নিউরোলজিস্ট দেখাতে হবে। আপনার যদি ওষুধের সমস্যা থাকে, আপনি যদি অনেক ধরনের ওষুধ একসাথে খাচ্ছেন, আপনার ডক্টর বা ফার্মাসিস্টের সাথে কথা বলেন। আপনার যদি ব্যালেন্স এবং উইকনেস থাকে, তখন ফিজিক্যাল থেরাপিস্টের সাথে দেখা করে আপনার শরীরের শক্তি বাড়ান, হাঁটুর শক্তি বাড়ান। কিন্তু এটা জানা খুবই জরুরি এই বিষয়, এবং এটা ট্রেন আপ হওয়া খুবই জরুরি। এই জন্য সেপ্টেম্বর মাসে বিভিন্ন জায়গায় এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। আমরা এই প্রোগ্রামের মধ্যে আপনাদের আরো টিপস দেব, সেটাও ফলো করবেন আপনারা। আপনার ডক্টরের সাথে কথা বলবেন অবশ্যই। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মহিলাদের বেলায় এই রিস্ক খুব বেশি, বিশেষ করে বাংলাদেশি মহিলাদের বেলায়। আমি একটা কারণ বলছি, কারণ বাংলাদেশি মহিলাদের অস্টিওপোরোসিস হওয়ার রোগটা যেটা, সেটা পুরুষের তুলনায় 4 গুণ বেশি। অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড়ের ভিতরটা ক্ষয় হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। তখন কিন্তু জোরে একটু কাশি দিলেই বুকের পাঁজর ভেঙে যেতে পারে। যদি আপনি একটু উঠে দাঁড়ান, একটু টার্ন করেন, একটু হালকা জিনিসও যদি তোলেন, তাতেও কিন্তু আপনার কোমর ভেঙে যেতে পারে। অনেক সময় এতই নাজুক হয়ে যায় যে মহিলাদের কোমর ভেঙে তারা ফ্লোরে পড়ে যায়। তো এই জিনিসটা বাঙালিদের মহিলাদের বেলায় বেশি, বিকজ অফ রেস, কারণ আমাদের যে রেস, কারণ এশিয়ান এবং আমাদের ফিমেল যেহেতু। এবং আরেকটা প্রবলেম আমি খুব কমনলি দেখি বাংলাদেশি কালচারে, সেটা হচ্ছে যেহেতু আমাদের দেশের কালচারে খুব কম বয়সে মা হন, এবং হিস্টেরেক্টমি বা ইউটেরাস ফালাই দেওয়াটা কম বয়সে খুব কমন একটা ব্যাপার, তখন শরীরে অ্যাস্ট্রোজেন তৈরি হয় না এবং হাড় খুব নাজুক হয়ে যায়। তো মোট কথা হচ্ছে, আপনাদের যদি কোনো রকমের কোনো সিমটম থাকে, ডক্টরের সাথে অবশ্যই কথা বলবেন, আপনার গাইনি ডক্টরের সাথে, আপনার রেগুলার যে প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে, এবং এটার চিকিৎসা করাবেন। আমরা আপনাদের ধাপে ধাপে টিপস দেব কিভাবে আপনারা সুস্থ থাকবেন, এবং ফল প্রিভেনশন যে সরকারি যে উদ্যোগটা, এটা নিয়ে আমরা আপনাদের আরো জানাবো যে আপনারা কিভাবে হেল্প পেতে পারেন। তো তাহের ভাই, আজকে এই পর্যন্তই। দর্শকদের সাথে আবারও কথা হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইমরুল, থ্যাংক ইউ সো মাচ আপনার এই সুন্দর উপস্থাপনার জন্য। ডক্টর মাসুদুল হাসান, আপনার কাছে যাচ্ছি। আপনার সাথে আজকে কথা হচ্ছিল যেটা যে এ পর্যন্ত যে মডার্না এবং ফাইজার তারা ভ্যাকসিন আবিষ্কারের যে ঘোষণা দিয়েছে, এবং আপনি জানেন যে একটু আগে নাজমুল হাসান সাহেবও বললেন যে তারা ভ্যাকসিন বাজারে ছাড়ার ব্যাপারে মোটামুটি প্রিপারেশনও নিয়েছে। আপনার সাথে আজকে কথা হচ্ছিল যে এই ভ্যাকসিনের মারাত্মক সাইড এফেক্ট দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। এই বিষয়টি আপনার কাছে জানতে চাই, কি সাইড এফেক্ট দেখা দিয়েছে? আপনার সাউন্ড আনমিউট করতে হবে ডক্টর মাসুদ। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন উপস্থাপন করার জন্য।
তো দুটো জিনিস এই শ্রদ্ধেয় নাজমুল ভাই বলেছেন, একটা অ্যান্টিবডির ব্যাপার বলেছেন, একটা ভ্যাকসিনের ব্যাপার বলেছেন। আমি প্রথমে ভ্যাকসিনের ব্যাপারটা বলতে চাই। এতদিন বলা হচ্ছিল যে ভ্যাকসিন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এর মধ্যে বের হবে, কিন্তু আজকার যেটা খবর, যেটা লন্ডনে অক্সফোর্ডের যেটা হয়েছে, 35 বছর মেয়েটিকে যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল তার স্পাইনাল কর্ড ইনফ্ল্যামড হয়ে গিয়েছিল। তার জন্য সে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং আজকে হাসপাতাল থেকে তাকে ছাড়াও হয়েছে। তো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রায়ালে যা এটা হয়েছে তার উপরে, এবং সে কমপ্লিটলি তাকে বডি পরীক্ষা করা হয়েছে এবং তার ফিজিক্যাল রিপোর্ট, যে তার পার্সোনাল পিসিপি আছে, দেখা গিয়েছে তার কোনো ধরনের অসুখ ছিল না এবং কোনো নিউরোলজিক্যাল ফোকাস বা পয়েন্ট তার ছিল না। নেওয়ার পরে তার প্রথমেই দেখা গিয়েছে যে তার স্পাইনাল কর্ডটা ইনফ্ল্যাম, মানে স্পাইনাল কর্ডটা হচ্ছে শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা মেইন জিনিস। এটা আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট যদি করা যায়, তো আপার পার্টে যদি এটার ইনফ্ল্যামড হয়ে বেশি করে, তখন ব্রেনে এটার প্রচুর সমস্যা হয়। মেডিকেল টার্ম অনেক আছে এটার। আর মিডল অথবা ইয়াতে করলে এটার যেটা হয়, ওভারঅল ট্রান্সভার্স মাইলাইটিস হয়, এবং ট্রান্সভার্স মাইলাইটিস থেকে এটার কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে যদি আপার পার্ট হয়। কোয়াড্রিপ্লেজিয়া মানে আপনি দু হাত দু পা দুটাই আপনি পুরোপুরি আপনার প্যারালাইজ হতে পারে, বা মনোপ্লেজিয়া হতে পারে একটা হাত, বা এক সাইড, রাইট সাইডেড হেমিপ্লেজিয়া, ডান দিকের হাত পা। এসব অনেকগুলি জিনিস ধরা পড়েছে, এবং যে জন্য এটার জন্য অক্সফোর্ড চিন্তা করছে হোয়াট আর দ্য কজ, এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। তার পরিপ্রেক্ষিতে ডক্টর ফাউচি আজকে বলেছেন যে অনারেবল প্রেসিডেন্ট আমাদের ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নভেম্বরের 2 তারিখে আগেই ভ্যাকসিনটি মার্কেটে আসতে। উনি এটাকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন, যেটা কোনোভাবেই সম্ভব না। উনি বলেছেন যে এসব পার্শ্ব প্রতিক্রিয়া, কমপ্লিকেশন গুলা দেখেই আমরা থার্ড স্টেজে যখন দেখবো যে কমপ্লিটলি দেয়ার ইজ নো কমপ্লিকেশন, তখনই আমরা এটা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য এখন পর্যন্ত আপনারা জানেন না বোধহয় যে 90,000 পেশেন্টের উপরে কিন্তু ভ্যাকসিনটি করা হচ্ছে। এই দুটো ভ্যাকসিন 90,000 পেশেন্টের মধ্যে অলরেডি 35,000 যারা ভ্যাকসিন নিয়েছে, তাদের মধ্যে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, তাদের বিভিন্ন সাইন সিমটমস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তো এটার ব্যাপারে ইট ইজ কনফিডেন্সিয়াল, এটা কখনোই ওপেনিয়াতে আসবে না। তবে এটা যখন কমপ্লিটলি শেষ হবে তখনই ভ্যাকসিন। তো আমি আশা রাখবো, আমার মনে হয় না ভ্যাকসিন সামনের বছরের ডিসেম্বরের আগে কোনো মতেই ভ্যাকসিন এটা আসবে। দ্বিতীয়ত একটা খুশির খবর, যেটা এটা আমাদের খুব ভালো খবর, যেটা নাজমুল ভাই বলেছেন যে অ্যান্টিবডি দিয়ে ট্রিটমেন্ট শুরু হয়েছে, এবং এই অ্যান্টিবডিটা আবিষ্কার হয়েছে পিটসবার্গ ইউনিভার্সিটিতে। সায়েন্টিস্ট একটা টাইনি অ্যান্টিবডি কম্পোনেন্ট ওনারা আবিষ্কার করেছেন, এবং ওটার নাম দিয়েছেন AB8। এটা নর্মাল যে অ্যান্টিবডি তার থেকে 10 টাইমস স্মলার, এবং এটা এতই স্মলেস্ট বায়োলজিক্যাল মলিকিউল, ইট ইজ এ ডোমেইন অফ এ ইমিউনোগ্লোবুলিন। আমি এখন মেডিকেল টার্মসে গেলাম না, কারণ মাননীয় দর্শকদের আমি বুঝাবো যে এই স্মলেস্ট বায়োলজিক্যাল মলিকিউলটা এরা AB8 এটার নাম দিয়েছে। এটা আপনার কোভিডের প্রিভেন্টিভ এবং কোভিডের জন্য কিউরেটিভ হিসাবে কাজ করবে, এবং এটার জন্য 4টা ইউনিভার্সিটি এর সঙ্গে জড়িত হয়েছে। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা, ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ অ্যাট গালভেস্টন, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া অ্যান্ড ইউনিভার্সিটি অফ সাসকেটাচি ওয়াইন। এই 4টা ইউনিভার্সিটি যেটা প্রধান যে অথর অফ জন মেলার্স, উনি হচ্ছে দ্য চিফ অফ ডিভিশন অফ ইনফেকশাস ডিজিজ অফ ইউনিভার্সিটি অফ পিটসবার্গ। উনি বলেছেন যে এই টাইনি যে আমরা অ্যান্টিবডিটা আবিষ্কার করেছি, এটা কিন্তু এখনো মানুষের সঙ্গে, এটা মাইসের উপরে আবিষ্কার করা হয়েছে, এবং দেখা গিয়েছে যেটা 100% কিওর অ্যান্ড প্রিভেন্টিভ। কিউরেটিভ থেরাপিউটিক মানে চিকিৎসাও দেওয়া যাবে, এবং প্রিভেন্টিভ মানে এটা ভ্যাকসিন হিসাবেও কাজ করা যাবে। এটা জিনিসটা কি তাহলে দাঁড়াচ্ছে? এটা হচ্ছে মানুষের শরীরের যে অ্যান্টিবডিটা আছে, সেই অ্যান্টিবডিটার থেকে 10 টাইমস স্মলার টাইনি অ্যান্টিবডি, এটা
এইট নামে পরিচিত ওরা নাম দিয়েছে, এবং এটাকে ইনহেলারের মাধ্যমে অথবা ইনজেক্টেবল ফর্মে শরীরের ভিতর দেওয়া হবে ইন দ্য ফার্স্ট স্টেজ অফ করোনা ভাইরাস। তাতে কমপ্লিটলি একজন মানুষ সুস্থ হয়ে যাবেন, এবং এটা ফাইনালি লাস্ট উইক অফ অক্টোবর ইট উইল কাম টু দ্য মার্কেট। এটা জার্নালও বের হয়েছে, অথর হচ্ছে জন মেলার্স, উনি হচ্ছেন চিফ অফ ইনফেকশাস ডিজিজ অফ পিটসবার্গ ইউনিভার্সিটি। এবং আরেকটি কথা এর সঙ্গে বলে রাখতে চাই যে SARS-CoV-2 যে ভাইরাসটা, which is called the COVID-19 disease, এটা এরা বের করেছে যে ইট ইজ ওয়ান অফ দ্য পিকুলিয়ার ভাইরাস। এই ভাইরাসটি কোনোদিনই এটা ন্যাচারাল কিনা বা এটা হ্যান্ডমেড কিনা এটা নিয়ে পরীক্ষা চলছে, গবেষণা চলছে। এটা এ মাসের শেষের দিকেই বেরিয়ে আসবে। অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন এটা চাইনিজ মেড ভাইরাস, এবং আপনার টাইম টেলিভিশন থেকেও বলা হয়েছে একজন ভাইরোলজিস্ট চাইনিজের উদ্ধৃতি দিয়ে যে উনি এখানে আসছেন এবং উনি এটা বলেছেন যে এটা হুয়ান ল্যাবরেটরিতে এটা আবিষ্কৃত হয়েছে, কিন্তু চাইনিজ গভর্নমেন্টের নিয়ন্ত্রণে। কিন্তু চাইনিজ গভর্নমেন্ট ওরা বলেছে যে এটা একটা বাজার থেকে এসছে। তো এটাই হলো আমার কথা, উই শুড হোপ ফর দ্য বেস্ট। এই অ্যান্টিবডিটা AB8টা অতি শীঘ্রই মার্কেটে চলে আসবে। তাহলে ভ্যাকসিন যদি বের হতে আমাদের দেরিও হয়, তো এই টাইনি অ্যান্টিবডিটা দিয়ে আমরা 100% জনগণকে সুস্থ করতে পারবো। এটি হলো আমার কথা। থ্যাংক ইউ ডক্টর মাসুদুল হাসান। জনাব জালাল আবেদিন, আপনার কাছে যাচ্ছি। আপনার সাউন্ডটি আনমিউট করতে হবে। যে আপনি যেটা বলছিলেন যে আমাদের কমিউনিটিতে সেন্সাস বা আদমশুমারি নিয়ে খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ভূমিকা কি এই বিষয়ে, বা আপনারা যে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করেন এই প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা পালন করছে? ধন্যবাদ তাহের ভাই। সেন্সাসটা কি আসলে আমরা সবাই জানি, প্রতি 10 বছর পর ইউনাইটেড স্টেটসের সেন্সাস হয়, গণনা হয়, আদমশুমারি যেটা আমরা বলে থাকি। এবং এটাতে পার্টিসিপেট করা প্রথমত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লোকালি যে ফান্ডগুলো আসে, ফেডারেল থেকে যে ফান্ডগুলো আসে, ইভেন কংগ্রেশনাল ডিস্ট্রিক্টগুলো যখন ডিস্ট্রিবিউট হয় যে একটা স্টেটে কয়জন কংগ্রেশনাল প্রতিনিধি থাকবে, এই জিনিসগুলো কিন্তু সেন্সাসের মাধ্যমে নির্ধারিত হয়। সেন্সাস অনেক সময় দেখা যায় যে কোনো স্টেট একজন কংগ্রেশনাল প্রতিনিধিকে হারাচ্ছে, আবার কেউ গেইন করছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর সাথে আমাদের দৈনন্দিন আমাদের যে সুযোগ সুবিধা, আমাদের যে আমরা স্টেট থেকে সিটি থেকে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি অ্যাজ এ সিটিজেন, এটার উপরে অনেক প্রভাব ফেলে। যার ফলে সেন্সাসে প্রথমত নির্ভয়ে আমি বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করব যে যারা এখনো সেন্সাসে অংশগ্রহণ করেননি, নির্ভয়ে আপনারা সেন্সাসে অংশগ্রহণ করতে পারেন। কারণ এখানে আপনারা কয়েকদিন আগে শুনে থাকবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করেছিল যে যারা বৈধ না তাদেরকে বাদ দেওয়ার জন্য। কোর্ট কিন্তু সেটাকে ওনাকে রুলড আউট করে দিয়েছে। তো যে কথাটি বলতে চাই যে নির্ভয়া বলার অর্থ এই, আমাদের কমিউনিটির অনেকেই ভাবতে পারে কেউ যদি অবৈধ এখানে থেকে থাকে, আসলে আপনি এই দেশে আছেন, আপনি নিজেকে অবৈধ মনে করবেন না। আপনি নির্ভয়ে আপনি সেন্সাসে পার্টিসিপেট করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনার সামাজিক নিরাপত্তা, আপনার যে পারিবারিক যে নিরাপত্তা, এগুলো নিশ্চিত হচ্ছে। দ্বিতীয় যে বিষয়গুলো আমাদের কমিউনিটিতে খুবই এই তৎপরতা ইদানিং খুবই আছে, এবং আরো আমি মনে করি যে আমাদের আরো বাড়ানো দরকার। যে আমাদের যেসব মসজিদগুলো আছে, আমাদের যেসব সামাজিক সংগঠনগুলো আছে, যদিও কোভিড এর কারণে আমরা অনেকটা আমাদের কার্যক্রম অনেক কিছুই কাট করতে হয়েছে, কিন্তু এরপরেও আমাদের মধ্যে যদি সচেতনতা থাকে, ইন্টারনেটে গিয়ে আপনি আপনাকে কাউন্ট করতে পারেন আদমশুমারিতে, এবং এই পার্টিসিপেট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের কমিউনিটির জন্য যে আমরা যারা সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছি বা নেতৃত্বে আসবে, আমাদের লোকাল যে লিডারগুলো আছে, যেমন স্টেট অ্যাসেম্বলি, সেনেট, কাউন্সিল মেম্বার, তারা যদি দেখে যে বাংলাদেশি কমিউনিটিতে এই পরিমাণ লোক আছে, তখন তারা আমাদেরকে যেভাবে ভ্যালু করবে, যেভাবে মূল্যায়ন করবে। যদি আমাদের পার্টিসিপেন্ট কম হয়, আমাদের সংখ্যার দিক থেকে আমরা কমে যাব,
আমাদেরকে সেভাবে মূল্যায়ন করবে না। আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ যে এই দেশে আমরা যারা সিটিজেন আছি, আমেরিকান সিটিজেন, আমরা যারা ভোট দেব, সেখানেও এই মূল্যায়নটা যে হেড কাউন্টস, একটি কথা আছে, ভয়েস কাউন্টস। তো এই যে জিনিসগুলো, এগুলো একটির সাথে আরেকটি অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমি সর্বোচ্চ জোর দিয়ে বলছি যে যারা এখনো সেন্সাসে পার্টিসিপেট করেননি, নির্ভয়ে আপনারা পার্টিসিপেট করেন। এবং এটা যারা সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার অর্থাৎ যে কোনো ভাবেই আছেন, কোনো সন্দেহাতীত ভাবে আপনারা এখানে অংশগ্রহণ করে আমাদের যে এটা আমাদের নাগরিক দায়িত্ব, আমি মনে করি এটা আমাদের নাগরিক দায়িত্ব যে আমরা যে এই দেশে বসবাস করছি, কতজন বসবাস করছি, কিভাবে বসবাস করছি, আমাদের এই জিনিসগুলো এই সেন্সাসের মাধ্যমে আসবে। থ্যাংক ইউ সো মাচ জনাব জালাল আবেদিন, থ্যাংক ইউ সো মাচ এগেইন। রূপা খানম, আপনার কাছে যাচ্ছি, আপনার সাউন্ড একটু আনমিউট করতে হবে প্লিজ। ওকে, আপনি তো টিচার অ্যাসিস্ট্যান্ট নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ এডুকেশনের শিক্ষা বিভাগে কাজ করেন, এবং আপনি জানেন যে আজকে থেকে ওরিয়েন্টেশন শুরু হয়েছে, ডিস্টেন্স লার্নিং 21 তারিখ থেকে শুরু হবে ক্লাস। এক্ষেত্রে আমি আমাদের একজন দর্শক একটি চিঠি দিয়েছেন আমাদের ফেসবুকে, চিঠি না ঠিক একটা লেখা লিখেছেন, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। ওনার নাম হচ্ছে নিরূপন্দ্রা দাস নিপু। উনি লিখেছেন, আমাদের বাচ্চাদের আজ 2020-2021 শিক্ষাবর্ষের স্কুলের প্রথম দিন। বিগত বছরগুলিতে স্কুলের প্রথম দিনে আমরা ওদের নিয়েই স্কুলে পৌঁছে দিতাম এবং স্কুল শেষ হলে নিয়ে আসতাম, কিন্তু এবছর করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের বাচ্চাদের ঘরে বসে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। প্রথমে আমরা মিশ্রিত ক্লাস মানে ব্লেন্ডেড ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছিলাম। মিশ্রিত অর্থ কিছুদিন স্কুলে যাওয়া এবং অন্যদিন ঘরে বসে অনলাইন স্কুলে পড়া। তবে পরে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আমরা এটিকে রিমোট লার্নিংয়ের পরিবর্তন করেছি, কারণ আমরা অনুভব করেছি যে এখনও কোনো ভ্যাকসিন কার্যকরভাবে আবিষ্কৃত হয় নাই। স্কুলের টিচাররাও চাচ্ছেন না বাচ্চারাই স্কুলে এসে ক্লাস করুক, তাই তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিটি মেয়রের কাছে পেশ করছে। দাবি দেওয়ার অন্যতম হচ্ছে বাচ্চাদের র্যান্ডম করোনা ভাইরাস টেস্ট করতে হবে, এটি বাচ্চাদের উপর চাপ সৃষ্টি করতে পারে। আমরা আশা করছি ভ্যাকসিনটি নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে আসতে পারে। যখন ভ্যাকসিনটি বের হবে এবং তা কার্যকর হবে, তখন আমরা আবার না হয় স্কুলে পাঠাবো। আমার মেয়ে এবছর 6ষ্ঠ শ্রেণীতে একটি নতুন স্কুলে যাচ্ছে, সে অনলাইনে এই নতুন স্কুলটি নিয়ে শুরু করছে। আমার ছেলে 8ম শ্রেণীতে যাচ্ছে। দয়া করে আমার বাচ্চাদের জন্য প্রার্থনা করুন যাতে তারা ভবিষ্যতে সফল হতে পারে। এটা খুব টাচি একটি কথা উনি লিখেছেন। রূপা খানম, আপনি তো স্কুলের শিক্ষক, ব্লেন্ডিং লার্নিং, ডিস্টেন্স লার্নিং সবই শুরু হচ্ছে, আপনার পরামর্শ কি? থ্যাংক ইউ তাহের ভাই, থ্যাংক ইউ টাইম টিভি। আমার পরামর্শ বলতে এটাই যে আমি আমার নিজের ছেলেকে, যেটা আমি বলছি, আমার নিজের ছেলেকে আমি ব্লেন্ড লার্নিং এ পাঠিয়েছি। এই কারণে পাঠিয়েছি যে আসলে অনেক সময় দেখা যায় যে রিমোট যেটা আমরা করোনার সময় করেছি, বাচ্চারা কিছুটা বোর হয়ে যায়, বাচ্চারা কিছুটা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আর স্কুলটা হচ্ছে ডিফারেন্ট, কারণ যখন সে ফেস টু ফেস একটা টিচারের সঙ্গে লার্ন করে, তখন তার আগ্রহটা অন্যরকম হয়। তো সেক্ষেত্রে যখন এই চান্সটা আছে যে ব্লেন্ডিং লার্নিং, সেক্ষেত্রে আমি সেই সুযোগটা নিয়েছি। এটা আবার ডিপেন্ড করে ডিফারেন্ট প্যারেন্টসদের উপরে, ডিফারেন্ট মতভেদ। কিছু কিছু প্যারেন্ট মনে করে যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি, এখন এই মুহূর্তে যদি বাচ্চা স্কুলে যায় তো এটা তো কোনো গ্যারান্টি নেই কোনো কিছু। তবে বোর্ড অফ এডুকেশন যে পন্থায় স্কুলে ব্যবস্থা করেছে, আমার মনে হয় এটা খুব একটা মানে কি বলবো, এটা ভয়ের তেমন কিছু নেই। প্রথমে যখন স্কুলে ঢোকা হয় তার টেম্পারেচার দেখা হয়, এবং যত মানে ভ্যাকসিনের ইয়েতে যত মানে যে পদক্ষেপগুলো, যেমন ওয়াশ হ্যান্ড, মাস্ক পরা, তারপরে গ্লাভস পরা, এগুলো স্কুলে একদম সিস্টেমেটিক সবকিছু করে রেডি করে তারপরে ব্লেন্ডিং লার্নিং করতে যাচ্ছে 21 তারিখ থেকে। এবং স্কুল একটা ক্লাসরুমে 10 জনের বেশি একটা ছাত্র বসবে না, এবং 6 ফিট দূরে দূরে ডেস্ক গুলি সাজানো হয়েছে। সেক্ষেত্রে টিচারও দূরে থাকবেন স্টুডেন্ট থেকে, যাতে করে তেমন কোনো রিস্ক থাকবে না। তো এটা ডিপেন্ড প্যারেন্টসদের উপরে যে কে কেমন কমফোর্টেবল ফিল করে,
এরপরও তো চিন্তা থাকে যে ছোট বাচ্চা যারা তারা তো অনেক সময় ডিস্টেন্সটা বুঝবে না 6 ফিট, অথবা ওয়াশ হ্যান্ড করলেও দেখা গেল যে তারপর মুহূর্তেই একটা কিছু টাচ করে ফেললো, এরকম একটা ভয় কাজ করে। কিন্তু স্কুলে আমার মনে হয় এখন যে স্বল্প পরিসরে যেই যেই সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটা অতটা মনে হয় ভয়ঙ্কর কোনো কিছু না। আমি আজকে প্রথম দিন স্কুলে গেলাম, আমি দেখলাম যে যে পদ্ধতিতে স্কুলটা সেট আপ করা হয়েছে, এভাবে যদি একটা বাচ্চা স্কুলে আসে তারপরেও ক্যারি অন করতে পারে কোনো ডিজিজ বা কিছু, কিন্তু আমরা যখন ঢুকলাম আমাদের টেম্পারেচার, তারপরে আমাদের একটা কি বলে সার্ভে করা হলো, বোর্ড অফ এডুকেশন থেকে আমাদের একটা লিংক দিয়েছে, নিজেরাই সার্ভে করতে হচ্ছে নিজেদের টেম্পারেচার, এভাবে আমরা স্কুলের ভিতর ঢুকেছি আজকে। আজকে স্কুলের পরিবেশ কেমন ছিল? কি কি ফর্মালিটি পালন করতে হলো আপনার স্কুলে ঢোকার সময়? আচ্ছা, আজকে প্রথমে ঢোকার সময় প্রত্যেকের টেম্পারেচার চেক হয়েছে, তারপরে আমাদের ওই যে বললাম বোর্ড অফ এডুকেশন থেকে আমাদের একটা লিংক পাঠিয়েছে, সার্ভে লিংক, যে আমাদের নিজেদের কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হয়েছে, কোভিড-19 হয়েছে কিনা, বা 14 দিনের মধ্যে আমি কোনো কোয়ারেন্টাইনে ছিলাম কিনা, আমি দেশের বাইরে গিয়েছিলাম কিনা, আমি 14 দিনের মধ্যে কোনো আমি কোভিড-19 এর কোনো রোগীর সংস্পর্শে গিয়েছিলাম কিনা, এ ধরনের কিছু কোশ্চেন আছে যেগুলো কোশ্চেনের অ্যান্সার আমাকে নিজে করতে হয়েছে। তারপরে আমি যখন ইন করলাম বিল্ডিং এ, তখন তারা আমাকে টেম্পারেচার করে সেটার সাথে সাথে মানে আমি যে অ্যান্সার গুলো দিয়েছি তার সাথে ম্যাচ হলো আর কি। যেহেতু আমার টেম্পারেচার নেই, দ্যাট মিন আমি সুস্থ। তো এইভাবে আর কি আমি ভিতরে ইন করলাম, করার পরে আমরা আজকে প্রথম দিন যারা রিমোটে, আজকে রিমোট শুরু হয়েছে, তাদের প্রত্যেকটা প্যারেন্টসদের সঙ্গে আমরা কমিউনিকেট করেছি এবং প্যারেন্টসদের আমরা জিজ্ঞেস করেছি যে তাদের প্রত্যেকের ঘরে ডিভাইস আছে কিনা, কারণ যেহেতু এখন ডিভাইসের মাধ্যমে তারা রিমোট লার্নিংটা করবে। যাদের ডিভাইস নেই তাদের আমরা লিংক দিলাম, সে লিংকের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করলে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল ভাবে, প্রত্যেক একটা বাসায় যদি দুটো বাচ্চা থাকে, দুটো বাচ্চা ইন্ডিভিজুয়াল ভাবে ডিভাইস পাবে। আর এইগুলো আমরা করলাম, আজকে লিংক গুলো দিলাম প্যারেন্টসদের যাদের ডিভাইস নেই। আর যাদের ইন্টারনেট প্রবলেম আছে তাদেরকেও আমরা লিংক দিয়ে দিয়েছি যাতে ইন্টারনেট প্রবলেম না থাকে, যারা তার সুস্থভাবে তারা অ্যাসাইনমেন্ট গুলো করতে পারে রিমোট সিস্টেমে। আর বিশেষ করে আপনার ভিডিও বোধহয় পজ হয়ে গেছে। হ্যাঁ, আপনার ভিডিওটা পজ হয়ে গেছে ভিডিও। জি, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। জি, ও আচ্ছা, ডিভাইস গুলো আমরা কি আজকে সবার খোঁজ খবর নিয়েছি যে কাদের কোন বাসায় যাদের ডিভাইস নেই, মানে দেখা গেছে যে দুটো বাচ্চা একটা ডিভাইস পেয়েছে, আরেকটা বাচ্চা লার্নিং করতে গিয়ে তাদের ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে প্যারেন্টসদের আমরা জিজ্ঞেস করেছি যে তোমাদের কি এনাফ ডিভাইস আছে কিনা। তখন কোনো প্যারেন্টস কমপ্লেইন করেছে যে একটা ডিভাইস পেয়েছি আরেকটা বাচ্চা, তখন অনেক সময় ওদের মধ্যে গন্ডগোল হয়, এডুকেশনে অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা তাদের হেল্প করেছি লিংক দিয়ে, যাতে প্রতিটা বাচ্চা ইন্ডিভিজুয়াল ভাবে ডিভাইস পেতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, জি বলেন। হ্যাঁ, এবং তাদের প্রত্যেকের ঘরে ইন্টারনেট আছে কিনা এটা আমরা কনফার্ম হয়েছি, এবং যাদের নেই তাদের লিংক দেওয়া হয়েছে যাতে ইন্টারনেট তারা অ্যাভেলেবল পায় ডিভাইসের মাধ্যমে, যারা তারা অ্যাসাইনমেন্ট গুলি কমপ্লিট করতে পারে। এটা করেছি। আর আরেকটা করেছি যেটা বোর্ড অফ এডুকেশন থেকে আগে যেমন করোনার সময় যেমন ছিল যে কোনো বাচ্চা যে কোনো সময় লগ ইন করলে তাদেরকে অ্যাবসেন্ট ধরা হতো না, কিন্তু এবার বোর্ড অফ এডুকেশন ভীষণ কড়াকড়ি করেছে, একদম এক্সাক্ট 8 o'clock প্রত্যেকটা বাচ্চাকে লগ ইন করতে হবে তাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। তো এটা যদি 12টার পরে হয়ে যায় তাকে সেদিন অ্যাবসেন্ট ধরা হবে। ও থ্যাংক ইউ, ইটস এ গুড ইনফরমেশন। যে তাহলে প্রত্যেক গার্ডিয়ান যারা আছেন বা অভিভাবক যারা আছেন তাদের সতর্ক থাকতে হবে যে বাচ্চারা যেন অন টাইম ক্লাসে ইন করে, যারা রিমোট ক্লাসেও যাবে তাদের যেন অনলাইন টাইম মতো ক্লাসে পার্টিসিপেট করে। থ্যাংক ইউ রূপা খানম আপনাকে। আচ্ছা রূপা খানম, যাদের ডিভাইসে কোনো প্রবলেম বা যেমন চার্জার নষ্ট হয়ে গেছে, এটা কি রিপ্লেস করতে পারবে স্কুলে গিয়ে? স্কুলে তো করবে না, এটা হয়েছে কি স্কুলের যে স্কুলের টিচারের সঙ্গে কমিউনিকেশন করার জন্য কতগুলি ওয়েবসাইট তৈরি করেছে বোর্ড অফ এডুকেশন, যেগুলোকে বলে জোজো। ডিফারেন্ট স্কুল ডিফারেন্ট ওয়ে। তো আমার স্কুলে যেমন জোজো বলে একটা অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা বাচ্চার সাথে ওই জোজো অ্যাকাউন্টের মাধ্যমে প্যারেন্টসদের সাথে একটা কমিউনিকেশন করার একটা, যেমন টেলিফোনে কথা বলা
অনেক সময় টিচাররা কমফোর্টেবল ফিল করে না, প্যারেন্টস কমফোর্টেবল ফিল করে না, কিন্তু ওই জোজো অ্যাকাউন্ট প্রত্যেকটা বাচ্চার জন্য ওদের পাসওয়ার্ড দিয়ে ওদের নাম দিয়ে অ্যাকাউন্ট গুলো খোলা হয়, ওর মাধ্যমে টিচার এবং বাচ্চা কমিউনিকেট করে। যেমন প্যারেন্টস যদি কমিউনিকেট করে টিচারকে বলে, ওর ক্লাস যে বাচ্চা যে ক্লাস টিচার, সে টিচারকে বলে যে আমার অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গিয়েছে, আমি তো ডিভাইস চালু করতে পারছি না, তখন সে ওই লিঙ্কটা পাঠাবে, ওই লিঙ্কের মাধ্যমে সে আবার ওই বোর্ড অফ এডুকেশনে অ্যাপ্লাই করে যে আমার অ্যাডাপ্টারটা কাজ করতেছে না, তখন ওরা নতুন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। নাজমুল হাসান, কোনো লেটেস্ট আপডেট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। নাজমুল ভাই, আপনার সাউন্ড আনমিউট করতে হবে, সাউন্ড। ওকে, থ্যাংক ইউ। লেটেস্ট আপডেট হচ্ছে একটু আগে আমি বলেছিলাম যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের যে রেডফোর্ড, ডক্টর রেডফোর্ডের যে ভ্যাকসিনের ব্যাপারে তিনি একটা টেস্টিফাই করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তিনি কোনো সম্ভাবনা দেখছেন না অক্টোবরের আগে কিংবা নভেম্বর ইলেকশন আগে ভ্যাকসিন হচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে না, তিনি ঠিক বলছেন না। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে অক্টোবরের মাঝামাঝি 15 তারিখের ভিতরেই যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনটা রিলিজ করা হবে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং আপনি জানেন যে ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে মোটামুটি একটা রাজনীতি চলছে, যত দিন যাচ্ছে রাজনীতিটা আরো প্রকট হচ্ছে, এবং ভ্যাকসিনের ব্যাপারে নানান রকম সংশয় হচ্ছে। মাসুদ ভাই একটু আগে বললেন, তবে ডক্টর ফাউচি এবং আরো স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী একটা জিনিস মোটামুটি কনফার্ম, সেটা হচ্ছে এই বছর শেষ হওয়ার আগেই, ডিসেম্বরের শেষ দিকে হলো একটি ভ্যাকসিন, কার্যকর ভ্যাকসিন হয়তো পাওয়া যাবে যুক্তরাষ্ট্রে। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মাসুদুল হাসান জি, একটা কথা বলে রাখি আমাদের দর্শকদের সুবিধার জন্য, কোন ভ্যাকসিন, সেটা ফ্লুর ভ্যাকসিন বলেন আর অন্য কোনো রোগের ভ্যাকসিন, কোনো ভ্যাকসিনে কিন্তু কখনো 100% কার্যকর না। ফ্লু ভ্যাকসিন নেবার পরেও অনেকে ফ্লুতে আক্রান্ত হয়েছেন, সে তথ্য আমাদের জানা আছে, এবং ফ্লুতেও প্রতি বছর বেশ কিছু মানুষ মারা যায় যুক্তরাষ্ট্রে। অতএব সবকিছু মিলে আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে আমার অন্তত একটা বিনীত অনুরোধ যে কোনো ব্যাপারে বেশি আগ্রহী হওয়ার প্রয়োজন নাই। যেটি প্রয়োজন সেটা হচ্ছে নিজের স্বাস্থ্যের দিকে রক্ষা করা, নিজের স্বাস্থ্যকে রক্ষা করার চেষ্টা করা, ধীরে ধীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার চেষ্টা করা। থ্যাংক ইউ সো মাচ মাসুদুল হাসান। আপনার 30 সেকেন্ড লাস্ট কোনো কথা আছে আপনার বলার? যে সাউন্ড আনমিউট করতে হবে সবার, প্লিজ। ধন্যবাদ। যে লাস্ট কথা একটাই কথা, যে নাজমুল ভাই বলে গেছে যে ভ্যাকসিন নিয়ে কোনো উৎফুল্ল হবে না, তবে আমি এটার সাথে একটা যুক্ত করব যে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না বের হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত আপনার করোনা কমপ্লিটলি জিরো না হচ্ছে, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব অন্তত মাস্কটা যেন সবাই ম্যান্ডেটরি ইউজ করেন। মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড থিং হচ্ছে আপনার স্বাস্থ্য সুরক্ষা, থার্ড থিং হচ্ছে হাত ধোয়া, এবং ফোর্থ থিং হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা। এই চারটি যদি আমরা মেনে চলি, আমার মনে হয় যে কোনো ধরনের সংক্রমণকে আমরা অ্যাভয়েড করতে পারবো। রাইট। ইমরুল, আপনার কি কোনো আপডেট আছে? 30 সেকেন্ড। আপনি কালকে বলছিলেন যে আপনি এই ফলে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলবেন, এটা কি? জি তাহির ভাই, জি অবশ্যই। আমরা ফলে যে বাত ব্যথা এগুলো বাড়া শুরু করে বিশেষ করে শীতের সময়, এবং আমরা বয়স্কদের বেলায় বিশেষ করে হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলো বেশি বাড়ে। এবং আমি আগামী দিনে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যারা বাসায় রান্না করে এই কিচেনে কিছু আমাদের যে ফ্রুটস গুলো, যে সবজিগুলো যেগুলো আমরা খাই, এবং ওগুলোতে কি কি কেমিক্যাল আছে যেগুলো আমাদের ব্যথার ক্ষেত্রে, ইনফ্লামেশনের ক্ষেত্রে সাহায্য করে, তো সেগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো আগামী দিন। থ্যাংক ইউ। কালকে আপনাকে আবার আসতে হবে, তাহলে কালকে আপনি এই বিষয়টি নিয়ে কথা বলবেন। এবং একজন দর্শক আপনার কথা শুনে বলেছেন ওনাকে নিউজ কাস্টার করা উচিত। জালালউদ্দিন, আপনার কি কিছু বলার আছে? লাস্ট 30 সেকেন্ড, আমাদের সময় শেষ হয়ে গেছে অলরেডি। মিস্টার জালালউদ্দিন, আপনি কিছু বলবেন? লাস্ট 30 সেকেন্ড। জাস্ট শুধু এইটুক বলতে চাই, 30 তারিখ নাজমুল ভাই আগেও মেনশন করছেন, আমিও বলছি 30শে সেপ্টেম্বর মোটামুটি এই বছরের সেন্সাস শেষ হয়ে যাচ্ছে, ফলে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে যাতে এই বিষয়টাতে অংশগ্রহণ করি। থ্যাংক ইউ। রূপা খানম, 30 সেকেন্ড, কিছু বলবেন? আর আমার এতটুকুই বলা যে এখন তার সময় নেই, যারা ব্লেন্ডেড লার্নিং এর সাইন করে ফেলেছে তাদের বাচ্চারা শুধু স্কুলে যাবে, যারা না করেছে তারা পারবে না, যেতে চাইলেও পারবে না এখন।
এখন লার্নিং রিমোট লার্নিং ঘরে বসেই করবে, কিন্তু তার মধ্যেও মা বাবা যাতে তাদেরকে টিচ করে যে কিভাবে সোশ্যাল ডিস্টেন্স হাঁটা যায়, কিভাবে মাস্ক পরে হাঁটা যায়, এগুলো যেন মা বাবা সবসময় তাদেরকে এনকারেজ করে শেখার জন্য। থ্যাংক ইউ অল দ্য প্যানেলিস্ট, ইউ অল আর অসাম। জি, আরেকটা লেটেস্ট দিয়ে রাখি, জি। প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটি বলেছেন যে স্টিমুলাসের ব্যাপারে, তিনি এটা নিয়ে পুশ করছেন, এবং একটা সংবাদ আমি এই মুহূর্তে পেলাম যে রিপাবলিকানরা হয়তোবা সম্মত হচ্ছেন একটি স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই প্যাকেজটি দিতে চাচ্ছেন। থ্যাংক ইউ আমরা আপডেট রাখবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন প্রতিদিন, এবং এনি টাইম ব্রেকিং নিউজ হতে পারে আপনাদের জন্য, এবং যাতে সবাই খুশি হবেন। থ্যাংক ইউ তাহের ভাই, থ্যাংক ইউ টাইম টিভি। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার যারা প্যানেলে ছিলেন আজকে প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ডক্টর মাসুদ, আপনাকে থ্যাংক ইউ, আপনাকে কৃতজ্ঞতা। জনাব নাজমুল হাসান, আপনার প্রতি থ্যাংক ইউ এবং কৃতজ্ঞতা। ইমরুল, আপনাকে বলা হয়েছে আপনি নিউজ পড়ার জন্য এখন দ্যাটস এ গ্রেট কমপ্লিমেন্টস। Thank you so much. থ্যাংক ইউ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জানাল আবদিন, আপনাকে কৃতজ্ঞতা, এবং রূপা খানম, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই। কাল রাত 9টায় সবাই থাকবেন, আমরা একসাথে কথা বলবো। খোদা হাফেজ।